Dear students, Assalamu alaikum. How are you all? I hope all of you are fine, safe and sound, along with your family members in this critical condition. I am Dr. Nazin Akhtar, Assistant Professor, Department of Pediatrics. Welcome you all to today's lecture class of Pediatrics. Today's topic is febrile seizure. It is very important topics for your examination. But before going to discuss the main topic, we should learn about what is seizure and what is convulsion. Sometimes these two words, seizure and convulsion, are used synonymously. But actually, seizure and convulsion are not same word. Now I will try to explain you. What is seizure? It is a sudden, transient brain dysfunction resulting from abnormal, excessive or synchronous neuronal activity in the brain manifested by involuntary motor, sensory, autonomic or psychic phenomena, alone or in combination, often accompanied by loss or alteration in consciousness. তাহলে সিজার কি? দেখা যাচ্ছে যে হঠাৎ করে ব্রেইনে একটা ট্রানজিয়েন্ট ডিসফাংশন হয়, সে কারণে নিউরনাল অ্যাক্টিভিটিটা বেড়ে যায় এবং তার কারণে এটা হতে পারে ইনফেকশনের কারণে, জ্বরের কারণে বা কনভালশনের আরো সিজারের অনেক কজ আছে, সেই কজের কারণে নিউরনাল অ্যাক্টিভিটি যখন বেড়ে যায় তখন কিছু ম্যানিফেস্টেশন হয়, যেটা হতে পারে মোটর, সেন্সরি, অটোনমিক অথবা সাইকিক। সেন্সরি কি? পেশেন্ট ফিল করতে পারে যে তার ফিলিং অফ টিংলিং অর নামনেস সেন্সেশন হচ্ছে। অটোনমিক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা সবসময় পেয়ে থাকি, ইনকন্টিনেন্স অফ ইউরিন অ্যান্ড স্টুল। অথবা পেশেন্টের ফ্লোদি ডিসচার্জ ফ্রম মাউথ হতে পারে, এক্সেসিভ সুয়েটিং হতে পারে, ভমিটিং হতে পারে। আর সাইকিক ফিনোমিনন কি? এটা হচ্ছে হঠাৎ করে পেশেন্টের অ্যাবনর্মাল বিহেভিয়ার শুরু হতে পারে। বাট এছাড়াও যে ফিনোমিননটা বাকি আমি যেটা বলি নাই তোমাদেরকে, সেটা হচ্ছে মোটর ফিনোমিনন। এই মোটর ফিনোমিননটাই হচ্ছে কনভালশন। সেজন্য কনভালশনটা হচ্ছে পার্ট অফ সিজার, আর সিজার হচ্ছে একটা ব্রড টার্ম। কনভালশন ইজ এ পার্ট অফ সিজার। সেজন্য আমরা বলতে পারি all convulsion is a part of seizure, but all seizure is not convulsion. What is convulsion? It is the motor phenomenon of seizure manifested as a sudden episodes of decerebrate posturing followed by clonic jerking. তাহলে কি হয়, যখনই নিউরনাল অ্যাক্টিভিটি বেড়ে যায় তখন ইনভলান্টারি মাসেল কন্ট্রাকশন হয়। ইনভলান্টারি মাসেল কন্ট্রাকশন যখন হয় তখন শরীর এভাবে পুরো বডিটা রিজিড হয়ে যায়, কারণ মাসেলের টোন বেড়ে যায়। তাহলে ডিসেরিব্রেট পোস্টারিং, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই head turning to the opposite side, upward rolling of the eyeball with fixed stares, and rigidity of the whole body with extension of the whole body. Sometimes hyperextension occurs. দেখো এই ছবিটাতে দেখা যাচ্ছে পুরো বডি হাইপার এক্সটেনশন হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে টনিক ফেজ। এবং এই ফেজের পরে কি হয়, অল্টারনেটিভ কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ মাসেল হয়, যার কারণে কি হয়, ক্লোনিক জার্কিং শুরু হয় বডিতে। এই যে এটা হচ্ছে ক্লোনিক ফেজ। তাইলে কনভালশনের কি হতে পারে, কয়টা ফেজ হতে পারে? টনিক ফেজ হতে পারে, ক্লোনিক ফেজ হতে পারে। কনভালশন আবার দুই ধরনের। যখন কনভালশন ইনভলভস দ্য হোল বডি, then it is called generalized convulsion, and when convulsion involves part of body, এটা হতে পারে হাত, পা অথবা ফেশিয়াল মাসেলও হতে পারে, তখন এটাকে বলা হয় ফোকাল কনভালশন। তো আমরা যে ফেব্রাইল সিজার পড়বো, এই ফেব্রাইল সিজারের যে সবচেয়ে বিনাইন যে নেচার, যেটা সিম্পল ফেব্রাইল সিজার, এইটাতে যে কনভালশনটা হয় সেটা হচ্ছে জেনারেলাইজড ক্লোনিক কনভালশন। এখন আমরা দেখবো হোয়াট আর দ্য কজেস অফ কনভালশন। ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। রিটেনে এবং ভাইবা দুটাতেই তোমাদেরকে কনভালশনের কজগুলো জিজ্ঞেস করা হয়। Convulsion associated with fever and convulsion not associated with fever. What are the causes of convulsion associated with fever? The most important one is febrile convulsion. সবচেয়ে কমন যেটা বাচ্চাদের প্রায়ই হয়, febrile convulsion or febrile seizure. Okay, then meningitis. Meningitis এর মধ্যে কি কি আছে? Bacterial meningitis, viral meningitis and tubercular meningitis. কিন্তু আমরা কজ হিসেবে একটাই বলবো। তোমরা অনেক সময় কি করো, কজ বাড়ানোর জন্য তোমরা ব্যাকটেরিয়াল, ভাইরাল, টিউবারকুলার এগুলোকে আলাদা আলাদা করে বলে ফেলো, কিন্তু আলাদা করে বলা যাবে না, বলতে হবে মেনিনজাইটিস, দেন ভাইরাল এনকেফালাইটিস, সেরিব্রাল ম্যালেরিয়া,
ব্রেইন অ্যাবসেস। যদি 4টা কজ চাওয়া হয় তোমাদের কাছে তাইলে এই প্রথম 4টা কজ বলবা, আর 5টা যদি চাওয়া হয় তখন ব্রেইন অ্যাবসেস বলবা, কারণ ইট ইজ less common than above 4. Okay, then convulsion not associated with fever. The most common cause is epilepsy. একটা cause জানতে চাইলে বলতে হবে epilepsy. Then other cause গুলা বলবা, এর মধ্যে কি আছে, এনকেফালোপ্যাথিস যেমন হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, এটা আমরা সাধারণত পাই অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসে হাইপারটেনশন হয়ে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হতে পারে, ক্রনিক লিভার ডিজিজে হেপাটিক এনকেফালোপ্যাথি পাই আমরা, সিকেডিতে আমরা ইউরেমিক এনকেফালোপ্যাথি পাই, এবং পেরিনেটাল অ্যাসফিক্সিয়াতে আমরা পাই হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি। দেন হেড ইনজুরি, এটাতে ইন্ট্রাক্রেনিয়াল হিমোরেজ হয়ে কনভালশন হতে পারে, ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন ব্রেইন টিউমার, এটাতে আমরা কনভালশন পাই বাট কোনো জ্বর থাকে না, নো ফিভার। দেন মেটাবলিক অ্যাবনর্মালিটিস, এইটাও অনেক কমন, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, হাইপো অর হাইপারনেট্রিমিয়া অ্যান্ড পাইরোডক্সিন ডেফিসিয়েন্সি। তাইলে এই কোর্সগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। Now what is febrile seizure or what is febrile convulsion? Febrile seizures are seizures that occur between the age of 6 months to 60 months with a temperature of 38 degrees centigrade, that is 100.4 degree Fahrenheit or higher, that are not due to CNS infection or any metabolic abnormalities, and occurs in the absence of a history of previous afebrile seizure. এটা আশা করি তোমরা বুঝতে পারবা। তারপরে আমি বলি যে ফেব্রাইল সিজার আমরা কখন বলবো। এটার এজ লিমিট হচ্ছে 6 মান্থ টু 60 মান্থ। 6 মান্থের নিচে যদি হয় বা 60 মান্থ মানে 5 ইয়ার, 5 ইয়ারের উপরে যদি হয় তাইলে ইউজুয়ালি আমরা সেটাকে ফেব্রাইল সিজার বলি না। আর অবশ্যই টেম্পারেচার থাকতে হবে 100.4 হচ্ছে সবচেয়ে লোয়ার লিমিট অফ ফিভার, এবং এটা লোয়ার লিমিট থেকে হায়ার লিমিট যে কোনো টেম্পারেচার থাকতে পারে, বাট টেম্পারেচার মাস্ট থাকতে হবে। আর কি দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ইট ইজ নট ডিউ টু সিএনএস ইনফেকশন, মানে কোনো ইন্ট্রাক্রেনিয়াল বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো ইনফেকশনের কারণে জ্বর যদি থাকে এবং সাথে যদি কনভালশন হয় তাইলে তো কখনোই আমরা সেটাকে ফেব্রাইল কনভালশন বলবো না। যেমন মেনিনজাইটিস, ভাইরাল এনকেফালাইটিস। ফেব্রাইল কনভালশনের সবচেয়ে ইম্পর্টেন্ট ডিটি হচ্ছে মেনিনজাইটিস, এনকেফালাইটিস, কারণ এগুলোতে কি হয় ঠিক ফেব্রাইল কনভালশনের মতোই প্রেজেন্টেশন থাকে জ্বরের সাথে কনভালশন। বাট ফেব্রাইল সিজার হচ্ছে একটা বিনাইন ডিজিজ, আর মেনিনজাইটিস এনকেফালাইটিস হচ্ছে খুব লাইফ থ্রেটেনিং ডিজিজ। সো এই দুইটা জিনিসের মধ্যে আমাদের অবশ্যই ডিফারেন্সটা বের করতে হবে যাতে পেশেন্টকে ইমিডিয়েট ট্রিটমেন্ট করে তার ব্রেন ড্যামেজটা প্রিভেন্ট করা যায়। ওকে, তাইলে ফেব্রাইল সিজার ইজ নট ডিউ টু সিএনএস ইনফেকশন অর এনি মেটাবলিক ইমব্যালেন্স, যেমন হাইপোগ্লাইসেমিয়া। অনেক সময় কি হয় ফিভারের কারণে বাচ্চা খাওয়ার রুচি থাকে না, খায় না, সেজন্য হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, এবং হাইপোগ্লাইসেমিয়ার কারণে কনভালশন হয়। এই হাইপোগ্লাইসেমিয়ার কারণে যদি কনভালশন হয় তাইলে কিন্তু আমরা সেটাকে ফেব্রাইল সিজার বলবো না। সো এগুলো আমাদের খেয়াল করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কখনো যদি কোনো বাচ্চার এফেব্রাইল সিজারের হিস্ট্রি থাকে, যেমন সিজার ডিসঅর্ডার বা এপিলেপসির বাচ্চা, তার যদি জ্বরের সাথে কনভালশন হয় তাইলেও সেটাকে আমরা ফেব্রাইল সিজার বলবো না। তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে, কারণ ডেফিনিশনটা তোমাদেরকে পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়। আর আরেকটা জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে এত কিছু আমরা না করে ফেললাম যে ফেব্রাইল সিজার নট ডিউ টু সিএনএস ইনফেকশন, নট ডিউ টু এনি মেটাবলিক ইমব্যালেন্স, তাহলে হোয়াট আর দ্য কজেস অফ ফেব্রাইল সিজার। তখন পরীক্ষার সময় তোমরা হঠাৎ করে কোনো কজ খুঁজে পাও না যে ফেব্রাইল সিজারের কজ তাইলে কি। তোমাদের মনে রাখতে হবে যে ইন্ট্রাক্রেনিয়াল ইনফেকশন ছাড়া যত এক্সট্রাক্রেনিয়াল ইনফেকশন আছে সবই হচ্ছে ফেব্রাইল কনভালশনের কজ। এই যে দেখো, অ্যাকিউট ফেরিঙ্গোটনসিলাইটিস, নিউমোনিয়া, অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, ইউটিআই, মিজেলস, রোজিওলা ইনফ্যান্টাম, গ্যাস্ট্রোএন্টেরাইটিস স্পেশালি কজড বাই শিগেলা অর ক্যাম্পাইলোব্যাক্টর, অ্যান্ড ইমিউনাইজেশনের পরে যে জ্বর আসে সেটা থেকেও বাচ্চার কনভালশন হতে পারে। তো এতগুলো কজ যে আমরা দেখলাম এর মধ্যে 90% কজই বলা হয় ভাইরাল অরিজিন, 10% হচ্ছে ব্যাকটেরিয়াল অর আদার কজ। এই কজগুলো আমাদের জানা থাকতে হবে, আমাদের পরীক্ষায় এটা জিজ্ঞেস করা হয়। নাও epidemiology. Febrile seizure is the most common cause of childhood seizure, occurring in 2 to 5% of children. I repeat, 2 to 5% of children. Occurs between the age of 6 months to 60 months. Peak incidence between 12 to 18 months. এটাও মনে রাখতে হবে, peak incidence 12 to 18 months. Prevalence in boys is slightly higher than in girls. Has high tendency to recur. Although approximately 15% of children with epilepsy have had febrile seizure, only 5%, which is ranging from 1% to 33%, dependent on risk factor,
only 5% of children who experience febrile seizure proceed to develop epilepsy. Then genetics. কেন জেনেটিক্স পড়তেছি? কারণ আমরা জানি যে এটা একটা জেনেটিক ডিজিজ। কিভাবে বুঝলাম যে এটা একটা জেনেটিক ডিজিজ? কারণ a strong family history of febrile seizure in siblings and parents suggest a genetic predisposition, and febrile seizure gene is related to chromosome 19p and 8q. তাহলে এটার মোড অফ ইনহেরিটেন্সটা কি? এটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্স উইথ রিডিউসড পেনিট্রেন্স আর মোস্ট কমন মোড অফ ইনহেরিটেন্স। দেন প্যাথোফিজিওলজি, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, তোমাদের জন্য একটু বোঝার চেষ্টা করো। Febrile seizure occurs due to temporary impairment of the balance between the convalescent and anticonvulsant system in the brain, triggered by fever. In genetically predisposed children, the convulsant threshold is not static to changes in temperature, or anticonvulsant system is comparatively lower, and therefore they react with convulsion due to rise of temperature. এখানে একটা জিনিস বলা হয়েছে, দেখো, ইন জেনেটিক্যালি প্রিডিসপোজড চিলড্রেন। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ যদি এই কথাটা না বলতাম তাহলে জ্বর আসার সাথে সাথে প্রত্যেকটা বাচ্চা কনভালশন হয়ে যেত। সবার যদি কনভালসেন্ট অ্যান্টি কনভালসেন্ট সিস্টেমের মধ্যে ব্যালেন্স না থাকতো তাইলে দেখা যেত সব বাচ্চার কনভালশন হচ্ছে। কিন্তু আমরা দেখেছি এপিডেমিওলজিতে অনলি 2 to 5% বেবি সাফার ফ্রম ফেব্রাইল কনভালশন। এরা হচ্ছে ইউজুয়ালি জেনেটিক্যালি প্রিডিসপোজড। তাহলে জেনেটিক্যালি প্রিডিসপোজ যদি থাকে তাদের কিছু জিনের মধ্যে মিউটেশন হয়ে যায়। মিউটেশন হলে কি হয় দেখো, সহজ করে আমি দেখাই তোমাদেরকে। যখনই টেম্পারেচার বেড়ে যায় তখনই তাদের আয়ন চ্যানেলের উপর সেটার ইমপ্যাক্ট হয়, এবং হওয়ার পরে কি হয় আমরা দেখেছি কনভালসেন্ট। কনভালসেন্ট হচ্ছে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, আর এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্লুটামেট, আর ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার যেটাকে আমরা অ্যান্টি কনভালসেন্ট বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গাবা। তাইলে জ্বর আসার সাথে সাথে কি হয়, জেনেটিক্যালি প্রিডিসপোজ যে চিলড্রেন গুলো থাকে তাদের গ্লুটামেট বেড়ে যায় এবং অথবা গাবা কমে যায়। তখন কি হয়, এই যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার সেগুলো আপার হ্যান্ড নিয়ে নেয়। নেয়ার ফলে কি হয়, সারা শরীরে একটা এক্সাইটেবিলিটির সৃষ্টি হয়, সিনক্রোনাইজেশন অফ অ্যাক্টিভিটি হয়, যার ফলে কনভালশন হয়। I hope you can understand. Now, what are the types of febrile seizure? There are 4 types of febrile seizure. Simple febrile seizure, complex febrile seizure, which is also called atypical febrile seizure, febrile status epilepticus, and simple febrile seizure plus. আমরা febrile seizure বলতে ইউজুয়ালি সিম্পল febrile seizure কেই বুঝে থাকি, কারণ এইটাই হচ্ছে সবচেয়ে বিনাইন ইন নেচার। বাকি যেগুলা কমপ্লেক্স febrile seizure, febrile status epilepticus, simple febrile seizure plus, এগুলোর সাথে মেনিনজাইটিসের কনফিউশন হয়ে যায় আমাদের। তাই পেশেন্ট যদি সিম্পল ফেব্রাইল সিজার ছাড়া বাকিগুলো নিয়ে প্রেজেন্ট করে আমরা মাস্ট সেগুলা এক্সক্লুড করতে হবে ফ্রম মেনিনজাইটিস। ওকে, দেন কখন আমরা বলবো সিম্পল ফেব্রাইল সিজার? when seizure persists less than 15 minutes and pattern of seizure is generalized, tonic, clonic in nature. এটা আগেও বলেছি, convulsion involve the whole body, then it is called generalized, and when it has 2 phases. At first whole body is rigid due to involuntary muscle contraction, that is tonic phase, then alternating contraction and relaxation occurs, so clonic jerking occurs, that is called clonic phase. So simple febrile seizure হচ্ছে generalized, tonic, ক্লোনিক সিজার, এবং এই সিজারটা পারসিস্ট করবে লেস দেন 15 মিনিটস, এবং 24 ঘন্টায় জ্বর আসার 24 আওয়ার্সের ভিতরে এই কনভালশনটা হয়, এবং দেখা যায় দেয়ার ইজ নো রিকারেন্স উইদিন 24 আওয়ার। একটা কনভালশনই হবে, জ্বর আসার পরে কনভালশন হবে এবং 24 ঘন্টার মধ্যে আর কোনো কনভালশন হবে না, এই একটা কনভালশনই হবে। এইটাই হচ্ছে সিম্পল ফেব্রাইল সিজার। আর কমপ্লেক্স ফেব্রাইল সিজার কি? এইটাতে কনভালশনের প্যাটার্ন হবে ফোকাল সিজার, কনভালশন when involve a part of the body, it is called focal seizure. তাইলে কমপ্লেক্স ফেব্রাইল সিজারে কি হবে, প্যাটার্ন অফ সিজার হচ্ছে ফোকাল সিজার and it persists 15 minutes or more and recurrence within 24 hour. দেখা যাবে 24 hours এর ভিতরে 2 or more কনভালশন হচ্ছে। দেন স্ট্যাটাস ফেব্রাইল স্ট্যাটাস এপিলেপটিকাস, এখানে জেনারেলাইজড কনভালশনও হতে পারে, ফোকালও হতে পারে, এবং এটা পারসিস্ট করবে মোর দেন 30 মিনিটস, অথবা দেখা যাবে রিপিটেড কনভালশন হচ্ছে এবং ইন বিটুইন কনভালশন দেয়ার ইজ নো রিগেইনিং অফ কনশাসনেস, এটাকে আমরা বলি ফেব্রাইল স্ট্যাটাস এপিলেপটিকাস। এই ধরনের পেশেন্টকে আমরা অবশ্যই মেনিনজাইটিস এক্সক্লুড করব। দেন সিম্পল ফেব্রাইল সিজার প্লাস, এটা সেম সিম্পল ফেব্রাইল সিজারের মতো, শুধু ডিফারেন্সটা হচ্ছে এখানে রিকারেন্স উইদিন 24 আওয়ার। সিম্পল ফেব্রাইল সিজারে 24 ঘন্টার মধ্যে একবার সিজার হয়, আর এখানে
2 or more সিজার হতে পারে উইদিন 24 আওয়ার। নাও ক্যারেক্টারিস্টিক্স অফ সিম্পল ফেব্রাইল সিজার আগেও আমরা দেখেছি, আবার দেখি, কারণ এটা আমাদের পরীক্ষায় আসে। পরীক্ষায় ক্যারেক্টারিস্টিক্স অফ রিটেনে, ক্যারেক্টারিস্টিক্স অফ ফেব্রাইল সিজার রিটেনে আসে, সাথে ভাইভাতেও তোমাদেরকে জিজ্ঞেস করা হয়। Convulsion or seizure occur among children between 6 months to 60 months with a peak age of around 12 to 18 months. Seizures are mostly generalized, occurs usually once in 24 hours, last for few seconds to few minutes but not exceeding 15 minutes, occur early in the illness causing fever. এই দুইটা পয়েন্ট ছাড়াও এখানে আরেকটা জিনিস কনভালশনের বইয়ে বলা নাই, তারপরে এটা আমরা প্র্যাকটিক্যালি পাই যে আফটার কনভালশন দ্য পেশেন্ট ইজ কনশাস। আফটার কনভালশন বাট মেনিনজাইটিসে দেখা যায় কনভালশনের পর পেশেন্ট আনকনশাস হয়ে যায়, স্লিপ পোস্টিকটাল স্লিপে চলে যায়, বাট এখানে দেখা যায় ফেব্রাইল কনভালশনের পরে পেশেন্ট বিকাম কনশাস। A brief period of sleepiness or drowsiness may be present but usually absent. Then in case of simple febrile seizure, there is absence of signs of meningitis. Absence of signs of meningitis. No residual neurodeficit. Neurodeficit মানে কি কনভালশনের পরে হেমিপ্যারেসিস বা হেমিপ্লেজিয়া, ক্রেনিয়াল নার্ভ পলসি, এগুলোকে বলা হয় নিউরোডেফিসিট। তাইলে সিম্পল ফেব্রাইল সিজারে কখনোই কোনো নিউরোডেফিসিট থাকবে না। মে হ্যাভ ফ্যামিলি হিস্ট্রি অফ ফেব্রাইল কনভালশন, এটা আমরা আগেও দেখেছি যে স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি প্রেজেন্ট থাকবে। ওকে, নাও ক্লিনিক্যাল ইভালুয়েশন। Clinical evaluation consists of history, physical examination and investigation. আর clinical evaluation কে আমরা বলি diagnosis. Diagnosis এর main objective হচ্ছে to exclude meningitis and to find out the cause of fever. Now কি হিস্ট্রি নিব আমরা? At first আমরা কি নিব? Age and sex of the child, কারণ age এখানে কি 6 to 60 months থাকবে আমাদের বাচ্চার। এবং সেক্স কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা দেখেছি মেল প্রিডোমিনেন্স, তাছাড়াও পরে আমরা যখন দেখবো রিস্ক অফ রিকারেন্স, তখন দেখবো যে মেল চাইল্ড হলে তার রিকারেন্স রেট বেশি হয়। নাও ফিভার, পেশেন্ট আমাদের কাছে কি নিয়ে প্রেজেন্ট করবে? ফিভার এবং কনভালশন নিয়ে। তাইলে ফিভারের কি জানতে হবে আমাদের কাছে? ডিউরেশন জানতে হবে, নেচার অফ ফিভার, এটা হাই গ্রেড না লো গ্রেড সেটা জানতে হবে, কতদিন থেকে জ্বর এটা জানতে হবে। এটা ইম্পর্টেন্ট কারণ ফেব্রাইল সিজারে কি হয়, জ্বর আসার 24 আওয়ার্স এর ভিতরে কনভালশন হয়। এখন পেশেন্টের 3 দিন থেকে জ্বর, 3 নাম্বার দিন কনভালশন হলো, সেটাকে আমরা কখনোই ফেব্রাইল সিজার বলবো না। ওকে, এখন সিজার। সিজার আমাদের অবশ্যই কি জানতে হবে, এটা আসলেই সিজার কিনা। প্যারেন্টস অনেক সময় শিভারিং কেও সিজার বলে থাকে, তাইলে প্যারেন্টস এর কাছ থেকে হিস্ট্রিটা ভালোভাবে নিতে হবে যে তার সারা শরীর শক্ত হয়ে গিয়েছিল কিনা, হেড টার্ন টু দ্য অপোজিট সাইড, মাথা ঘুরিয়ে চোখ উপরে উল্টায় ফেলছিল কিনা, এটা আমাদেরকে অবশ্যই পেশেন্টের প্যারেন্টস এর কাছ থেকে বের করে নিয়ে আসতে হবে। না শুধুমাত্র শরীর কাঁপুনি হয়েছে এবং ধরার সাথে সাথে সেটা বন্ধ হয়ে গেছে। শিভারিং সাধারণত ধরার সাথে সাথে বন্ধ হয়ে যায়, বাট কনভালশন ধরেও বন্ধ করা যায় না। তাহলে এই জিনিসটা আমাদের প্রথমে শিওর হতে হবে। তাহলে আমরা দেখলাম যে পেশেন্টের কনভালশনই হয়েছে। এখন আমাদের জানতে হবে যে এটার টাইপ কি, এটা জেনারেলাইজড না ফোকাল, এটা কতক্ষণ পারসিস্ট করছে, এটা লেস দেন 15 মিনিটস না মোর দেন 15 মিনিটস পারসিস্ট করেছে, নাম্বার অফ সিজার উইদিন 24 আওয়ার, 24 আওয়ার ভিতরে একটা কনভালশন হয়েছে না মোর দেন 1 কনভালশন হয়েছে, এটা টাইপ আলাদা করার জন্য আর মেনিনজাইটিস থেকে এক্সক্লুড করার জন্য। আরেকটা হিস্ট্রি আমাদের নিতে হবে, খুব ইম্পর্টেন্ট, হিস্ট্রি অফ প্রিভিয়াস সাচ ফেব্রাইল সিজার। যদি প্রিভিয়াস হিস্ট্রি আমরা পেয়ে যাই ফেব্রাইল সিজারের, এবং পেশেন্ট যদি সিম্পল ফেব্রাইল সিজারের সব ক্রাইটেরিয়া এখন মানে আমাদের কাছে যে আমরা দেখি যে সব ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে, তাইলে আমরা মোটামুটি শিওর হয়ে যাই এটা সিম্পল ফেব্রাইল সিজার, এটা মেনিনজাইটিসের সাথে আমাদের কোনো কনফিউশন হয় না। দেন ফ্যামিলি হিস্ট্রি অফ ফেব্রাইল সিজার অর সিজার ডিসঅর্ডার। ফ্যামিলি হিস্ট্রি অফ ফেব্রাইল সিজার যদি থাকে তাইলে আমরা শিওর হয়ে যাই যে ওর ফেব্রাইল সিজার হওয়ারই সম্ভাবনা বেশি। আর সিজার ডিসঅর্ডার হিস্ট্রি থাকলে তার কি হয়, ফিউচারে এপিলেপসি ডেভেলপ করার একটা চান্স থাকে, সেজন্য আমরা এই হিস্ট্রিটা নিব। ডেভেলপমেন্টাল স্ট্যাটাস অফ দ্য চাইল্ড, এটা জানা খুব ইম্পর্টেন্ট। পেশেন্ট যদি ডেভেলপমেন্টালি নর্মাল হয় তাইলে তার কোনো ধরনের নিউরো ডেভেলপমেন্টাল কোনো প্রবলেম দেখা যায় না, বাট যদি পেশেন্ট নিউরো ডেভেলপমেন্টাল ইল থাকে বা ডেভেলপমেন্টাল ডিলে থাকে, তার ক্ষেত্রে এপিলেপসি ডেভেলপ করার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। পরে আমরা এটা দেখবো চান্স অফ এপিলেপসিতে। নাও এখন আমরা ফিভার কনভালশন ছাড়া আর কি কি সিমটম নিয়ে পেশেন্ট এসেছে সেটা খুব ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট দ্য কজ অফ ইনফেকশন। এটা হতে পারে কাফ রেসপিরেটরি ডিস্ট্রেস, নিউমোনিয়া নিয়ে আসতে পারে পেশেন্ট,
ইউরিনারি ফ্রিকোয়েন্সি আর্জেন্সি নিয়ে আসলে আমরা চিন্তা করব এটা ইউটিআই হতে পারে। সোর থ্রোট নিয়ে যদি আসে তাহলে আমরা চিন্তা করবো এটা ফেরিনজাইটিস বা ফেনিগোটনসিলাইটিস হতে পারে। ইয়ার এক নিয়ে আসলে আমরা চিন্তা করবো এটা ওটাইটিস মিডিয়া হতে পারে। তাইলে এই হিস্ট্রিগুলো আমাদেরকে খুব ভালো করে নিতে হবে কোন কারণে তার ফিভার হয়েছে। দেন ফিজিক্যাল এক্সামিনেশন, এইটারও মেইন অবজেক্টিভ হচ্ছে টু রুল আউট মেনিনজাইটিস। তাহলে প্রথমে আমরা অ্যাপিয়ারেন্স দেখবো, ইউজুয়ালি অ্যাপিয়ারেন্স নর্মাল থাকে, সামটাইমস আমি কি বলেছি ব্রিফ পিরিয়ড অফ ড্রাউজিনেস থাকতে পারে। দেন আমরা ভাইটাল সাইন্স দেখবো, হোয়াট আর দ্য ভাইটাল সাইন্স। আমরা ভাইটাল সাইন্স কাকে কাকে পড়ি, হার্ট রেট, রেসপিরেটরি রেট, টেম্পারেচার অ্যান্ড ব্লাড প্রেশার, এই চারটাকে আমরা বলি ভাইটাল সাইন। তাহলে এগুলো আমাদের ভালো করে চেক করতে হবে। পেশেন্ট যদি কনভালসিভ হয় তাহলে অবশ্যই তার এয়ারওয়ে ব্রিদিং আমাদের চেক করতে হবে, এয়ারওয়ের ভিতরে কোনো সিক্রেশন জমা আছে কিনা এটা দেখতে হবে, ব্রিদিং, তার স্যাচুরেশন দেখতে হবে, রেসপিরেটরি রেট দেখতে হবে, তার হাইপোক্সিয়া ডেভেলপ করছে কিনা সেটা স্যাচুরেশনের মাধ্যমে দেখতে হবে। দেন অ্যান্টেরিয়র ফন্টানিলি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ 18 মাসের বাচ্চার 18 মাসে অ্যান্টেরিয়র ফন্টানিলি ক্লোজ হয়, এর আগে অ্যান্টেরিয়র ফন্টানিলি ওপেন থাকে। এবং যদি মেনিনজাইটিস হয় তাহলে এই অ্যান্টেরিয়র ফন্টানিলি কি হয়, বালজিং হয়ে যায়, টেন্স হয়ে যায়, যেটা সিম্পল ফেব্রাইল সিজারের বাচ্চার ক্ষেত্রে আমরা পাবো না। আর 18 মাসের বাচ্চা ইউজুয়ালি এই অ্যান্টেরিয়র ফন্টানিলি আমরা মেনিনজিয়াল সাইন হিসেবে দেখি, কারণ যে সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন, নেক রিজিডিটি, কার্নিক সাইন, ব্রুডজিনস্কি সাইন, এগুলো ইউজুয়ালি 18 মাসের পরে ডেভেলপ করে। সো এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ছবি দেখাও, আমি ছবি দেখাই তোমাদেরকে। এই দেখো বালজ অ্যান্টেরিয়র ফন্টানিলি, অ্যান্টেরিয়র ফন্টানিলি বালজিং হয়ে কতটুকু উপরে উঠেছে, এটা সাধারণত আমরা মেনিনজাইটিসে দেখে থাকি। আর এটা হচ্ছে কার্নিক সাইন, এটা হচ্ছে ব্রুডজিনস্কি সাইন। আমরা নেক্সট ক্লাস যখন মেনিনজাইটিস পড়বো তখন এগুলো আমি ডেসক্রাইব করবো তোমাদেরকে। দেন আর কি এক্সামিনেশন করবো এখন, টু ফাইন্ড আউট দ্য কজ, এটা আমরা এক্সক্লুড করে ফেললাম মেনিনজাইটিস। নাও টু ফাইন্ড আউট দ্য কজ আমরা কি কি এক্সামিন করব, ইয়ার টু এক্সক্লুড অটাইটিস মিডিয়া, থ্রট টু এক্সক্লুড ফেরিঙ্গোটনসিলাইটিস। আর যেহেতু 90% কজ ইজ ভাইরাল, তো আমরা রেশ এক্সক্লুড করবো, স্কিন এক্সামিনেশন করবো ফর রেশ টু এক্সক্লুড ভাইরাল এক্সান্থেম। আর জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমাদের পেডিয়াট্রিক্সের মাস্ট যে এক্সামিনেশনটা করতে হয় সেটা হচ্ছে অ্যানথ্রোপোমেট্রি, কারণ অ্যানথ্রোপোমেট্রি ছাড়া আমরা কোনো বাচ্চাকে মেডিকেশন দিতে পারি না, আমরা সব হিসাব করে দিই। তাইলে আমরা কি দেখবো, ওয়েট, হাইট, ওএফসি, এই তিনটা আমরা মেইনলি দেখি, আরো কিছু জিনিস দেখি আমরা, যেমন বডি সারফেস এরিয়া দেখি। ওকে, এখানে ওএফসিটা ইম্পর্টেন্ট, কারণ যদি মেনিনজাইটিস হয় তার ওএফসি পরবর্তীতে ওএফসি ফলো আপে রাখতে হবে টু সি যে হাইড্রোকেফালাস ডেভেলপ করছে কিনা। আর ওয়েট এখানে কেন দেখবো, ওয়েট টু মেজার দ্য মেডিকেশন। দেন সিস্টেমিক এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন, পেশেন্ট যেহেতু আমাদের কাছে কনভালশন নিয়ে এসেছে, তাহলে প্রথমে আমাদের কোন সিস্টেম এক্সামিনেশন করতে হবে, নার্ভাস সিস্টেম এক্সামিনেশন করতে হবে। তাহলে নার্ভাস সিস্টেম আমরা থরলি এক্সামিন করবো, এখানে কয়েকটা পয়েন্ট লিখেছি, আমি সব পয়েন্ট লিখি নাই। তাহলে প্রথমেই আমাদের কি করতে হবে, কনভালসিভ পেশেন্টের ইউজুয়ালি কি হয়, লেভেল অফ কনসিয়াসনেস, লস অফ কনসিয়াসনেস এগুলো থাকতে পারে, যদিও সিম্পল ফেব্রাইল কনভালশনে কনসিয়াসনেস প্রেজেন্ট থাকে। তাও আমাদের এখানে মেইন আমরা মেনিনজাইটিস এনকেফালাইটিস এক্সক্লুড করব। সো আমরা এখানে লেভেল অফ কনসিয়াসনেস দেখবো, স্ট্যাটাস অফ ক্রেনিয়াল নার্ভ দেখবো, মাসেল টোন, জার্ক, প্ল্যান্টার রেসপন্স সব আমরা এক্সামিন করবো টু এক্সক্লুড মেনিনজাইটিস এনকেফালাইটিস। সিম্পল ফেব্রাইল সিজারে সব নর্মাল থাকবে। দেন আমরা একটা একটা করে রেসপিরেটরি সিস্টেম, একটা করে সিস্টেম এক্সামিন করবো অ্যাকর্ডিং টু সিমটম। যদি পেশেন্ট কাফ, রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসে তাহলে প্রথমে রেসপিরেটরি সিস্টেম এক্সামিন করবো আমরা নার্ভাস সিস্টেমের পরে টু এক্সক্লুড নিউমোনিয়া। যদি ইউটিআই এর সিমটম থাকে তাহলে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে সুপ্রাপিউবিক টেন্ডারনেস দেখবো। এরপরেও অন্য কোনো সিমটম না থাকলে আমরা থরলি সব সিস্টেম আমাদেরকে এক্সামিন করতে হবে, কারণ বাচ্চারা সবসময় সব কিছু বলতে পারবে না, বাবা মাও সবকিছু বুঝতে পারবে না, সেজন্য আমাদের থরলি এক্সামিন করে তার প্যাথোলজিটা বের করে নিয়ে আসতে হবে। নাও ইনভেস্টিগেশন, সিম্পল ফেব্রাইল সিজারে অনেক সময় কোনো ইনভেস্টিগেশনেরই প্রয়োজন হয় না। আমরা যদি ডায়াগনোসিস করে ফেলতে পারি যে এটা সিম্পল ফেব্রাইল সিজার, তাহলে এটা 90% কজ কি আমি বলছি ভাইরাল ইনফেকশন, তাইলে আমরা অনেক সময় ইনভেস্টিগেশন করি না। বাট পেশেন্ট যদি হসপিটালে অ্যাডমিট হয় তাই এবং আমাদের মধ্যে কিছু কনফিউশন যদি তৈরি হয় তাইলে অবশ্যই আমাদেরকে ইনভেস্টিগেশন করে সেই কোজগুলো সার্চ আউট করতে হবে। তাহলে কি করব আমরা, ফর স্ক্রিনিং অফ ইনফেকশন আমরা রুটিন যে ইনভেস্টিগেশনটা করি সেটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, পেরিফেরাল ব্লাড ফিল্ম। এখানে আমরা যদি ভাইরাল ইনফেকশন হয় তাহলে আমরা কি পাবো, লিম্ফোসাইটোসিস পাবো, অথবা নর্মালও থাকতে পারে ব্লাড রিপোর্ট। আর যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাইলে আমরা
নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো। ওকে, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস যদি পাই তাহলে আমাদের মাথায় থাকতে হবে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং অবশ্যই ট্রিটমেন্টের সময় আমরা এটা চিন্তা করতে হবে। ওকে, এখন হচ্ছে আমরা টু ফাইন্ড আউট দ্য কজ এজ ইন্ডিকেটেড। আরেকটা জিনিস, কনভালসিভ পেশেন্ট আসলে প্রথমেই আমরা যেহেতু বেডসাইডে করা যায়, আমরা কিন্তু সব পেশেন্টেরই রুটিন র্যান্ডম ব্লাড সুগারটা করে থাকি, কারণ বাচ্চাদের প্রায় হাইপোগ্লাইসিমিয়া পাই আমরা, কারণ বাচ্চারা অসুস্থ হলে খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং তাদের হাইপোগ্লাইসিমিয়া থাকে, এবং হাইপোগ্লাইসিমিয়া যদি ঠিকমতো কারেকশন না হয় তাইলে কিন্তু অ্যান্টি কনভালসেন্ট দিয়ে কনভালশন কন্ট্রোল করা যায় না, গ্লুকোজ না দেওয়া পর্যন্ত কনভালশন কন্ট্রোল হয় না। ওকে, তারপরে আর কি হতে পারে, আমরা করতে পারি সিরাম ইলেকট্রোলাইট, সিরাম ক্যালসিয়াম, এগুলো হচ্ছে এজ ইন্ডিকেটর। যদি ডাক্তারের কাছে মনে হয় যে এগুলো করা দরকার তখন আমরা করব। আর টু ফাইন্ড আউট অ্যাকর্ডিং টু সিমটম আমরা কি করব, ব্লাড ফর সিএস, আমরা ব্যাকটেরিয়াল স্ক্রিনিং এর জন্য আমরা ব্লাড ফর সিএস করব, থ্রট সোয়াব ফর সিএস যদি ফেরিঙ্গোটনসিলাইটিস হয়, যদি নিউমোনিয়া হয় তাহলে চেস্ট এক্সরে করব, ইউরিনারি সিমটম নিয়ে যদি পেশেন্ট আসে তাহলে আমরা ইউরিনারি এবং সিএসটা করব। এখন দেখো দুইটা ইনভেস্টিগেশন আরো নিচে লেখা হয়েছে, ইইজি আর নিউরো ইমেজিং। ইইজি মানে হচ্ছে ইলেকট্রোএনকেফালোগ্রাম। কনভালশনের পেশেন্ট আসলে ইউজুয়ালি এই দুইটা ইনভেস্টিগেশন করা হয়। নিউরো ইমেজিং মানে সিটি স্ক্যান, এমআরআই অফ ব্রেন, আর ইইজি, এই দুইটা মাস্ট করা হয় কজ ফাইন্ড আউট করার জন্য। বাট সিম্পল ফেব্রাইল সিজারে ইইজি এবং সিটি স্ক্যান, এমআরআই অফ ব্রেনের কোনো রোল নেই, এই দুইটা ইনভেস্টিগেশন আমরা করব না। এখন সিএসএফ স্টাডি, আমাদের এতক্ষণ যা পড়লাম সবকিছুতে আমরা শুধু কি বলেছি, টু এক্সক্লুড মেনিনজাইটিস, টু এক্সক্লুড মেনিনজাইটিস, কারণ মেনিনজাইটিস একটা লাইফ থ্রেটেনিং ডিজিজ। ঠিক মতো যদি ইমার্জেন্সি ভাবে যদি এটা ম্যানেজ আমরা না করি, তার বাচ্চার ব্রেন ড্যামেজ হয়ে যায়, তার নিউরো ডেভেলপমেন্টাল আউটকাম পুয়ার হয়ে যায়, তখন তার অনেক সময় বাচ্চাকে বাঁচানোও যায় না। কিন্তু ফেব্রাইল সিজারে আমরা আস্তে আস্তে যদি ম্যানেজ করি পেশেন্টকে, তাও পেশেন্টের খুব একটা প্রবলেম হবে না। এখন আমরা ফেব্রাইল সিজার বলে যদি পেশেন্টকে, মেনিনজাইটিসের পেশেন্টকে ফেব্রাইল সিজার বলে রেখে দেই, ট্রিটমেন্ট করতে দেরি করি, তাহলে পেশেন্টের অনেক বড় ক্ষতি আমরা করে ফেলবো। সেজন্য আমাদেরকে, আমি বারবার বলছি, আমাদেরকে অবশ্যই ফিভারের সাথে কনভালশন নিয়ে আসলে আমাদেরকে অবশ্যই মেনিনজাইটিস রুল আউট করতে হবে। তাইলে যদি সিম্পল ফেব্রাইল সিজার হয়, যে ক্যারেক্টারিস্টিক্স দেখে সব দেখে আমি বুঝে ফেললাম যে এটা সিম্পল ফেব্রাইল সিজার, তাইলে আমাদের সিএসএফ স্টাডি করার কোনো প্রয়োজন নেই। কখন তাইলে করতে হবে সিএসএফ স্টাডি? কিছু ইন্ডিকেশন আছে, দেখো। ইনফ্যান্ট এজ লেস দেন 6 মান্থ, তাহলে 6 মান্থের নিচে তো আমরা এমনিতেই জানি যে ফেব্রাইল কনভালশন হচ্ছে না। ফেব্রাইল কনভালশন হচ্ছে 6 মান্থ টু 60 মান্থস অর 5 ইয়ার। তাইলে 6 মাসের নিচে কোনো বাচ্চা যদি ফেব্রাইল মানে ফিভার উইথ কনভালশন নিয়ে আসে, তাইলে আমরা সিএসএফ স্টাডি করব। ইফ দ্য চাইল্ড লুকস ইল, ফিভার আসলে সব বাচ্চাই লুকস ইল থাকে, বাট দেখা যায় মেনিনজাইটিসের বাচ্চা খুব বেশি ইল লুকিং থাকে দেন ফেব্রাইল কনভালশন। তাই যদি ডাক্তারের কাছে সাসপিশন হয় যে এই বাচ্চার মেনিনজাইটিস হতে পারে, তাইলে আমরা সিএসএফ স্টাডি করব। একই কথা, ডাক্তারের কাছে যদি সাইন সিমটম দেখে মনে হয় যে এটা ফেব্রাইল কনভালশন না, এটা মেনিনজাইটিস হতে পারে, তখন আমাদেরকে মাস্ট সিএসএফ স্টাডি করতে হবে। 3 নাম্বার পয়েন্ট সেম, এনি এজ ইফ দেয়ার আর ক্লিনিক্যাল সাইন সিমটমস অফ কনসার্ন, একই জিনিস, যদি সাসপিশন হয় মেনিনজাইটিস তাইলে করতে হবে। আর দেখো, infant between 6 to 12 months of age who are deficient in HIV and PCV immunization or for whom immunization status is unknown, যদি ইপিআই শিডিউলের ভ্যাকসিনের মধ্যে কোনো পেশেন্টের হিভ এবং পিসিভি ইমিউনাইজেশন দেওয়া না থাকে, মানে পার্শিয়াল ইমিউনাইজ থাকে পেশেন্ট, অথবা তার ইমিউনাইজেশন স্ট্যাটাস পেরেন্টস বলতেই পারলো না যে তার ইপিআই শিডিউলের টিকাগুলো দেওয়া আছে কিনা, তখন পেশেন্টের যদি সাইন সিমটম কিছুটা আমাদের কনফিউশন থাকে, তাহলে অবশ্যই তার সিএসএফ স্টাডি করতে হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে, ইফ দ্য চাইল্ড ইজ প্রি ট্রিটেড উইথ অ্যান্টিবায়োটিক। প্রি ট্রিটেড অ্যান্টিবায়োটিক কখন থাকে বাচ্চা? ধরো 1 সপ্তাহ আগে, এখন ফেব্রুয়ারি এপিসোড নিয়ে আসছে উইথ কনভালশন, বাট 1 উইক আগে তার জ্বর আসছিল এবং সে ডাক্তার দেখিয়ে, অথবা বেশিরভাগ সময় মানুষ কি করে, ফার্মেসিতে গিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়ে আসে এবং খাওয়ায় ফেলে। তখন কি হয়, অ্যান্টিবায়োটিকের ফলে হয়তো বা জ্বর তখন সাবসাইড হয়ে গেছে, আর 1 সপ্তাহ পর যদি মেনিনজাইটিস হয়ে থাকে, 1 সপ্তাহ পরে আবার জ্বর আসছে, আবার কনভালশন হচ্ছে, তাইলে এটা আমাদের মাথায় থাকবে, যেহেতু বাচ্চা প্রিট্রিটেড উইথ অ্যান্টিবায়োটিক, বাচ্চার মেনিনজাইটিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই মেনিনজাইটিস এক্সক্লুড করতে হবে। নাও ট্রিটমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এখন ট্রিটমেন্টের পয়েন্ট কি, আমরা ইউজুয়ালি 1 নাম্বার পয়েন্ট থাকে কাউন্সিলিং অফ দ্য প্যারেন্টস অ্যাবাউট দ্য নেচার এন্ড ফিউচার অফ দ্য ডিজিজ। আমাদের পেশেন্ট যেহেতু ফেব্রাইল কনভালশনের পেশেন্ট আমাদের কাছে কনভালশন নিয়ে আসতে পারে, কনভালশন রিজলভ হওয়ার পরেও আসতে পারে, কারণ লেস দেন 15 মিনিট খুব তাড়াতাড়ি কনভালশনটা রিজলভ হয়ে যায়। আমাদের কাছে বেশিরভাগ সময় আমরা পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমরা দেখি পেশেন্ট
কনভালসিভ না, পেশেন্ট চুপচাপ শান্ত হয়ে বসে আছে বাবা মার কোলে। সুতরাং কনভালশন নিয়ে আসলে এক ধরনের ম্যানেজ করব আমরা, আর কনভালশন যদি না থাকে তাইলে আমরা এক ধরনের ম্যানেজমেন্ট। তাহলে কি করব দেখো, ধরো আমরা কনভালশন নাই এখন পেশেন্টের, তখন অবশ্যই আমাদেরকে বাবা মাকে বুঝিয়ে বলতে হবে, কারণ বাবা মা খুব অ্যাংশাস থাকে। কনভালশন খুব মারাত্মক একটা জিনিস, খুব ভয় লাগে দেখতে। তো বাবা মা খুব অ্যাংশাস থাকে যে তার বাচ্চার কি হলো, তখন তাকে ভালো করে কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং এর দুইটা পার্ট, একটা হচ্ছে নেচার আর একটা হচ্ছে ফিউচার। তাহলে কি বলবো আমরা, যে it is a benign disease. It is a benign disease not due to intracranial infection, not due to infection of the brain. It occurs due to extracranial infection, and sometimes hospitalization is not required if convulsion resolves itself and the cause of fever is identified in outdoor basis. But it has high tendency to recur. So the parents should be educated for future febrile episode of their child, and we should educate the parents thoroughly. Then future of the disease. আমরা বলবো যে the prognosis of the disease is very good. There is no chance of death or neurodisability in future, but few children may develop epilepsy in future. এই কথাটা বলে দিতে হবে। তুমি যদি বলো না আপনার বাচ্চা সিম্পল ফেব্রাইল ডিজিজের কোনো সমস্যা নাই, ভবিষ্যতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই, এগুলো যদি বলে দাও, তাইলে যদি বাচ্চার এপিলেপসি ডেভেলপ করে, তাইলে সেই রেসপেক্টিভ ডক্টরকে মার খেতে হতে পারে। কারণ ইদানিং আমাদের ডাক্তাররা কি হচ্ছে, অনেক মার খাচ্ছে। ওকে, তাইলে আমাদেরকে কাউন্সিলিং করতে হবে বাংলায়। আমি ইংলিশে বলেছি কারণ তোমাদের রিটেনে অনেক সময় কাউন্সিলিংটা আসে, তাই ইংলিশে তোমরা যাতে লিখতে পারো সেজন্য আমি জিনিসটা বলেছি। বাট পেশেন্টকে কিন্তু সুন্দর করে, প্যারেন্টসকে সুন্দর করে বাংলায় কাউন্সিলিং করতে হবে, এবং কাউন্সিলিং করার সাথে সাথে কিন্তু আমাদের টেম্পারেচার রিডাকশনের ব্যবস্থা করতে হবে। এদিকে পেশেন্টের টেম্পারেচার আর আমরা ওইদিকে প্যারেন্টসের সাথে কথা বলতে থাকলাম, এরকম করলে কিন্তু হবে না, একই সাথে কাজ করতে হবে। তাইলে আমরা কিভাবে টেম্পারেচার রিডিউস করব? বাই রিমুভাল অফ এক্সেস ক্লোথিং। অনেক সময় কি হয়, জ্বর আসলে বাবা মা অনেক বেশি কাপড় চোপড় পরায় নিয়ে আসে, যত বেশি কাপড় চোপড় থাকবে টেম্পারেচার তত বেশি বাড়তে থাকে। সেজন্য আমাদের কি করতে হবে? রিমুভাল অফ এক্সেস ক্লোথিং। দেন টেপিড স্পঞ্জিং বাই লিউকওয়ার্ম ওয়াটার, সারা গা কুসুম গরম পানি দিয়ে তোয়ালে দিয়ে মুছে দিতে হবে। দেন আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে বাচ্চাকে। আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে প্যারাসিটামল। তাছাড়াও আমরা আরেকটা ড্রাগ ইউজ করতে পারি, আইবুপ্রোফেন, যেটা NSAIDs, বাট আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে আইবুপ্রোফেনও ইউজ করি। বাট কখন করি? যখন প্যারাসিটামল দিয়ে জ্বর নামে না বা হাই গ্রেড ফিভার থাকে, তখন অনেক সময় আমরা আইবুপ্রোফেন দিয়ে থাকি। বাট আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে সবচেয়ে সেফ ড্রাগ প্যারাসিটামল। এটার ডোজ হচ্ছে 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। এটা আমরা 6 আওয়ারলি দেই। অরালি দিতে পারি যদি পেশেন্ট কনসাস থাকে, খেতে পারে, অথবা আমরা পার রেক্টালি দিতে পারি। এখন আমরা দেখব যদি পেশেন্ট কনভালসিভ হয় তাইলে আমরা কি করব। পেশেন্ট যদি কনভালসিভ হয় তাইলে খুব ব্রিফলি বাবা মাকে কাউন্সিলিং করে ফেলতে হবে এবং সাথে সাথে পেশেন্টের ম্যানেজমেন্টে লেগে যেতে হবে। কনভালসিভ পেশেন্ট হলে আমাদের কি করব? দ্য পেশেন্ট শুড বি কেপ্ট ইন ল্যাটারাল পজিশন অ্যান্ড মেনটেন দ্য এয়ারওয়ে, ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন। পেশেন্টকে কেন ল্যাটারাল পজিশন করতে হবে? এটা খুব ইম্পর্টেন্ট। ল্যাটারাল পজিশন করলে কি হয়, তার মুখে যদি কোনো ফ্রোদি ডিসচার্জ থেকে থাকে সেগুলা বের হয়ে চলে আসে, সেটা এসপিরেশন হওয়ার সম্ভাবনা থাকে না। এবং সুপাইন পজিশন থাকলে অনেক সময় কনভালশনের সময় কি হয়, বাচ্চার টাং ফল ব্যাক করে অবস্ট্রাকটিভ এপনিয়া ডেভেলপ করতে পারে, যেটা ল্যাটারাল পজিশন যদি আমরা করি বাচ্চাকে, তাইলে তার সেই অবস্ট্রাকটিভ এপনিয়াটা হবে না। আচ্ছা, তাহলে এয়ারওয়ে আমরা কি করব? সাকশন দিয়ে সব তার যে সিক্রেশন গুলো ছিল সেগুলো সাকশন দিয়ে বের করে নিয়ে আসবো। আর কনভালশনের সময় বাচ্চার কি হয়, হাইপোক্সিয়া ডেভেলপ করে, তাই অবশ্যই আমাদেরকে কি করতে হবে? অক্সিজেন দিতে হবে এবং পেশেন্টের কনভালশন কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। একই সাথে আমাদেরকে আইভি ক্যানুলা করার চেষ্টা করতে হবে, কারণ অনেক সময় পাররেক্টাল ঔষধ দেওয়ার পরেও যদি তার কনভালশন কন্ট্রোল না হয়, তাইলে আমাদেরকে ইন্ট্রাভেনাস মেডিকেশন দেওয়া লাগতে পারে। তাই যত তাড়াতাড়ি পারা যায় আমাদেরকে আইভি ক্যানুলা করে ফেলতে হবে। এখন আমরা যে ফেব্রাইল কনভালশন আমাদের কাছে নিয়ে যদি আসে, তাইলে আমরা কনভালশনটা কিভাবে কন্ট্রোল করব? আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে ইনজেকশন ডায়াজিপাম, এবং এটা কিভাবে আমরা দেই? আমরা এটা দিয়ে থাকি পার রেক্টালি, কারণ এটা তৈরি করার কোনো দরকার নাই, এটা ন্যাচারালি আছে বডির মধ্যে। সো আমরা ইনজেকশন ডায়াজিপাম কিভাবে দিব? পার রেক্টালি দিব। আমরা ইউজুয়ালি বাটারফ্লাই নিডল দিয়ে দেই। বাটারফ্লাই নিডলের যে অংশতে নিডল পোর্শন সেটা কেটে ফেলি বাদ বাকি অংশ আমরা পার রেক্টালি ঢুকায় আমরা ইনজেকশন ডায়াজিপামটা পুশ করে থাকি।
ওকে, ডোজ হচ্ছে 0.5 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। আর আইভি যদি দেই তাহলে ডোজ কমায় দিতে হবে 0.2 to 0.3 মিলিগ্রাম পার কেজি পার ডোজ স্লোলি ইন্ট্রাভেনাসলি। আর কোন ড্রাগ আমরা দিতে পারি? আমরা ইনজেকশন মিডাজোলাম, এটা স্মিয়ার্ড অন বাক্কাল মিউকোসা অর ইনস্টিলড ইন্ট্রানেজালি, ইন্ট্রানেজাল স্প্রে হিসাবে এটা দেওয়া যায়। আর এটা আমরা এখনো ইউজ করি নাই, কারণ এটা এত অ্যাভেলেবল এখনো না। যদি চলে আসে অ্যাভেলেবল তাহলে এটা আমরা ইউজ করতে পারবো, তবে তোমাদের জানা থাকতে হবে। ওকে, তাহলে কনভালশন আমরা কন্ট্রোল করে ফেললাম। কনভালশন কন্ট্রোল আবার বলি আমি, প্রথমে কি করতে হবে? কিপ দ্য পেশেন্ট ইন ল্যাটারাল পজিশন, মেনটেন এয়ারওয়ে ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন, stop seizure by either injection diazepam, parenteral or IV slowly, or injection midazolam smeared on buccal mucosa or instilled intranasally. Then আমরা ইনভেস্টিগেশন করে যদি পাই যে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, তাহলে অবশ্যই কি করতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিতে হবে টু ট্রিট অ্যাসোসিয়েট ইনফেকশন। আর যদি ভাইরাল হয় তাহলে আমরা জাস্ট সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিলে আস্তে আস্তে এমনিতেই ফিভার কমে যাবে। আর অবশ্যই কি করতে হবে? এনশিওর nutritional support, ensure nutritional support. Then risk factor for recurrence, আমরা কি বলেছি? simple febrile seizure has high tendency to recur, তাহলে কিছু রিস্ক ফ্যাক্টর আছে এই রিকারেন্সের জন্য। আমরা দেখব যে what are the risk factors. Major risk factors are age of child less than 1 year, যদি ফার্স্ট এপিসোড অফ ফেব্রাইল কনভালশন 1 বছরের নিচে হয়, যদি 9 মাস 8 মাস 6 মাসের বয়সের বাচ্চাদের ফেব্রাইল কনভালশন হয় তাইলে তার রিস্ক অফ রিকারেন্স অনেক বেড়ে যায়। দেন ডিউরেশন অফ ফিভার, আমরা জানি 24 ঘন্টার ভিতরেই কনভালশন হয় ইউজুয়ালি, এবং এই কনভালশন জ্বর আসার সাথে সাথে যদি হয়ে যায়, যদি দেখা যায় জ্বর আসার আর কনভালশনের মাঝখানে টাইম গ্যাপ খুব কম, তাইলে তাদের কি হয়? রিস্ক অফ রিকারেন্স অনেক বেড়ে যায়। আর হচ্ছে ইন্টেন্সিটি অফ ফিভার 100.4 to 102.2 ডিগ্রি ফারেনহাইট, মানে লো গ্রেড ফিভার। আমরা 102 এর উপরে গেলে বলি হাই গ্রেড ফিভার, আর 102 পর্যন্ত বলি লো গ্রেড ফিভার। তাহলে লো গ্রেড ফিভারে যার কনভালশন হবে তার রিস্ক অফ রিকারেন্স বেড়ে যাবে। নাও মাইনর রিস্ক ফ্যাক্টরস, family history of febrile seizure or epilepsy, complex febrile seizure, day care অনেক সময় যে মারা চাকরি করে তারা অনেক সময় ডে কেয়ারে বাচ্চাকে রেখে যায়, সুতরাং ডে কেয়ারে বাচ্চাদের ইনফেকশন হওয়ার চান্স বেশি, সে এবং তার ফেব্রাইল কনভালশন হওয়ারও চান্স বেড়ে যায়। মেল জেন্ডার, আগেও আমরা বলেছি এটা। লোয়ার সিরাম সোডিয়াম এট দ্য টাইম অফ প্রেজেন্টেশন, যদি সিরাম ইলেকট্রোলাইট করি এবং দেখি সোডিয়াম লেভেলটা কম, সেই বাচ্চাদেরও কি হয়? রিস্ক অফ রিকারেন্স বেড়ে যায়। এখন আমরা দেখবো কত পার্সেন্ট হয় সেটা। দেখো, যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে তাও ফেব্রাইল কনভালশন রিকার করার সম্ভাবনা থাকে 12%, নো রিস্ক ফ্যাক্টর তাও 12%। আর একটা রিস্ক ফ্যাক্টর যদি থাকে, ওয়ান রিস্ক ফ্যাক্টর হলে সেই চান্স হয়ে যায় 25 to 50%, টু রিস্ক ফ্যাক্টর থাকলে 50 to 59%, অ্যান্ড 3 or more রিস্ক ফ্যাক্টর থাকলে 73 to 100%। সেজন্য আমাদেরকে বাবা মাকে অবশ্যই এই কাউন্সেলিং করতে হবে যে তার বাচ্চার জ্বর আসার পরবর্তীতে জ্বর আসলে কনভালশন হতে পারে, কারণ বেশিরভাগ বাচ্চাদেরই এই রিস্ক ফ্যাক্টর গুলা থাকে, সেজন্য তাদের রিকারেন্স রেটও বেশি থাকার কথা। এখন আমরা দেখব হাউ টু প্রিভেন্ট ফিউচার রিকারেন্স অফ ফেব্রাইল সিজার। এটা সাধারণত বাবা মা খুব অ্যাংশাস থাকে তাদের বাচ্চার জ্বর আসার সাথে সাথে কনভালশন হলে তারা কি করবে, তাদের এই দুশ্চিন্তা দূর করার জন্য এই ট্রিটমেন্ট। আমরা প্রথমেই কি করব? জ্বর আসার সাথে সাথে রিডাকশন অফ বডি টেম্পারেচার বাই adequate dose of paracetamol and tepid sponging, আমরা কুসুম গরম পানি দিয়ে গা মুছে দিয়ে টেম্পারেচার কমানোর চেষ্টা করব, সেই সাথে অ্যান্টিবায়োটিক হিসেবে প্যারাসিটামলটা আমরা খাওয়াবো বাচ্চাকে। আর আমরা কি করব? অ্যান্টি কনভালসেন্ট প্রোফাইলেক্সিস দিয়ে থাকি আমরা, যেটা বাসায় বাবা মা খাওয়ায়। এটার মধ্যে দুই ধরনের প্রোফাইলেক্সিস আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রোফাইলেক্সিস আর একটা হচ্ছে ইন্টারমিটেন্ট প্রোফাইলেক্সিস। তাহলে সিম্পল ফেব্রাইল সিজারের ক্ষেত্রে, সিম্পল না, ফেব্রাইল সিজারের ক্ষেত্রে কন্টিনিউয়াস প্রোফাইলেক্সিস হ্যাজ নো রোল। দেন ইন্টারমিটেন্ট প্রোফাইলেক্সিস এটাই আমরা দিয়ে থাকি, এবং কতদিন পর্যন্ত দিব? এটা টিল 5 years of age, যে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চার যখনই জ্বর আসবে তখনই আমরা ইন্টারমিটেন্ট প্রোফাইলেক্সিসটা ইউজ করব বাচ্চার ক্ষেত্রে। কি কি দেই আমরা? আমরা অরাল ডাইজিপাম 0.5 to 1 মিলিগ্রাম পার কেজি পার ডে দিতে পারি, ম্যাক্সিমাম 10 মিলিগ্রাম। এটা কেন বলা হয়েছে? কারণ একটা বাচ্চার যদি ওয়েট হয় 15 কেজি, তাইলে আমাদের হিসাব মতো কত চলে আসে? 1 মিলিগ্রাম যদি করি আমরা তাহলে 15 মিলিগ্রাম, তাহলে অবশ্যই আমরা তখন সেই বাচ্চাকে 15 মিলিগ্রাম দিব না, আমরা হাইয়েস্ট 10 মিলিগ্রামই দিব। এবং এটা কি করবো? ইন 3 ডিভাইডেড ডোজেস ভাগ করে দেওয়া হবে ফর 48 to 72 আওয়ার্স। আর কি কি আমরা ড্রাগ দিতে পারি? অরাল ক্লোমাজাম আমরা দিতে পারি, নাইট্রাজিপাম দিতে পারি, ক্লোনাজিপাম দিতে পারি, বাট আমরা ইউজুয়ালি ডায়াজিপামটা
বেশি ইউজ করা হয়, আমরা ইউজ করি, তবে ক্লোবাজামের সাইড ইফেক্ট ডায়াজিপাম থেকে অনেক কম, ড্রাউজি ভাবটা অনেক কম থাকে। And what are the prognosis? আগেও আমরা আলাপ করেছি, এখন আবার আমরা বলি prognosis is very good as it is a benign condition and leaving behind no death or neuro disability. No adverse effect is seen on academic or behavioral activity even if seizures are recurrent. এই কথাটা বাবা মাকে ভালো করে বুঝাই দিতে হবে যাতে তারা বেশি দুশ্চিন্তা না করে। তাইলে no adverse effect is seen on academic or behavioral activity even if seizures are recurrent. However, few children with febrile seizure may develop epilepsy later in their life and the chances are as follows. এইটাও বাবা মাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে যে তার বাচ্চারও এপিলেপসি হওয়ার চান্স থাকতে পারে। দেখো, সিম্পল ফেব্রাইল সিজার যদি হয় কোনো বাচ্চার, তার মাত্র 1% চান্স অফ ডেভেলপমেন্ট অফ এপিলেপসি। যদি রিকারেন্ট ফেব্রাইল সিজার হয় সেই ক্ষেত্রে চান্স বেড়ে যায় 4%-এ। যদি ফিভার ডিউরেশন ইফ লেস দেন 1 আওয়ার বিফোর অনসেট অফ সিজার, জ্বর আসার 1 ঘন্টার ভিতরে যদি কনভালশন হয়ে যায় সেই বাচ্চার চান্স বেড়ে হয়ে যায় 11%। ফ্যামিলি হিস্ট্রি অফ এপিলেপসি যদি থাকে সেই বাচ্চার এপিলেপসি ডেভেলপ করার চান্স থাকে 18%। আর যদি কমপ্লেক্স ফেব্রাইল সিজার হয় বাচ্চার, ফোকাল যে কনভালশন আমরা বলেছি, সেই ক্ষেত্রে বাচ্চার এপিলেপসি হওয়ার চান্স হয়ে যায় 29%। এন্ড যদি বাচ্চার, আমরা যে ডেভেলপমেন্টাল হিস্ট্রি নিয়েছিলাম, যদি বাচ্চার নিউরো ডেভেলপমেন্টাল কোনো অ্যাবনর্মালিটি থেকে থাকে সেই ক্ষেত্রে এপিলেপসি ডেভেলপ করার সম্ভাবনা বেড়ে হয়ে যায় 33%। তাইলে দিজ আর দ্য চান্স অফ এপিলেপসি। আমাদের কাউন্সিলিং এর সময় অবশ্যই বাচ্চার ক্রাইটেরিয়া বুঝে বাবা মাকে এপিলেপসির চান্স গুলো বলে দিতে হবে। এখন একটা পেশেন্ট যদি আমাদের এডমিট থাকে হসপিটালে, তাই ডিসচার্জের সময় বাবা মাকে আমাদের সুন্দর করে ইন্টারমিডিয়েন্ট প্রোফাইলেক্সিসটা বুঝিয়ে দিতে হবে। কিভাবে বলবো আমরা? আমরা বলবো যে আপনার বাচ্চার 5 বছর বয়স পর্যন্ত প্রতিবার জ্বরের সাথেই কনভালশন হতে পারে, খিঁচুনি হতে পারে। সেজন্য আপনারা বাসায় সবসময় 2টা ওষুধ রাখবেন, একটা হচ্ছে প্যারাসিটামল সিরাপ আর একটা হচ্ছে ডায়াজিপাম ট্যাবলেট। জ্বর আসার সাথে সাথে কুসুম গরম পানি দিয়ে বাচ্চার গা মুছে দিতে হবে, প্যারাসিটামল সিরাপ খাওয়াতে হবে যেভাবে আমরা লিখে দিব ডিসচার্জ কার্ডে, এবং এবং ডায়াজিপাম ট্যাবলেট যেভাবে বলা হবে সেভাবে জ্বর আসার সাথে সাথে বাচ্চাকে খাওয়াতে হবে 2 দিন বা 3 দিন পর্যন্ত। কিন্তু বাসায় বসে থাকলে হবে না, বাচ্চার কেন জ্বর এসেছে সেটার কারণ জানার জন্য অবশ্যই নিকটস্থ ডাক্তারের কাছে যেতে হবে। এত কিছুর পরেও যদি কনভালশন হয় তাহলে অবশ্যই তাকে আবার হাসপাতালে নিয়ে আসতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ফেব্রাইল সিজারটা। নেক্সট ক্লাসে আমরা পড়ব মেনিনজাইটিস। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো সবাই, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার চেষ্টা করো। বাসার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, বাবা মা দাদা দাদি আর ছোট ভাই বোনরা যারা আছে সবার খেয়াল নিবা, কারণ তোমরা ভবিষ্যতের ডাক্তার, তোমাদেরকেই এখন দায়িত্ব নিয়ে বাসার সবাইকে সবকিছু বুঝাতে হবে, শোনাতে হবে। ভালো থেকো, আল্লাহ হাফিজ। হ্যাঁ। শেষ তো, বের হতে হবে না।
এটা আপনার